আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটি অনেকদিন ধরে ভাবছি, অনেক বছর ধরে ভাবছি আসলে যারা আমরা জানি যে আ জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার মহানায়ক। তিনি বাঙালিরা যে শত, শত হাজার, হাজার বছর ধরে যে পরাধীন ছিলেন, যে সর্বশেষ যখন পলাশীর প্রান্তরে যখন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে যে ১৭৫৭ সালের ২৩শে জুন যে বাংলার সূর্য অস্তমিত হয়েছিল, সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধুই আমাদেরকে স্বাধীন দেশের, স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ আমাদেরকে দিয়েছেন। যার নেতৃত্বে আমরা সেই স্বাধীনতার স্বাদ পেয়েছি। তিনি তিনি যখন পাকিস্তান আমরা যখন ভারত ব্রিটিশ থেকে আলাদা হই, সেটি আমরা জানি রেড ক্লিপের মাধ্যমে কিভাবে ব্রিটিশরা আমাদেরকে ভারত পাকিস্তান ভাগ করে দিয়েছেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে, সেটি আমরা সবাই জানি। তারপর তিনি কেন প্রায় ২ বছরের কাছাকাছি সময়ের মধ্যে তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেন। ২৩শে জুন প্রতিষ্ঠাকালীন মাওলানা ভাসানী, আমাদের বঙ্গবন্ধুর মহান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে আপনার আব্দুর রশিদ তর্কবাগী, আবুল হাশেম, শামসুল হক, জাতির পিতা বঙ্গবন্ধু। তিনি অসাধারণ দক্ষ সংগঠক ছিলেন। জাতির পিতা অনেকে অনেক নেতা ছিলেন, ঠিক আছে, বড়। কিন্তু তার মতো দক্ষ সংগঠক যিনি উল্কার বেগে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছেন। বাংলাদেশের এমন কোনো ঘর নাই। তখন তো তখন তো মানুষ যানবাহনের মাধ্যমে ছিল দেশে, যেহেতু নদীমাতৃক দেশ, এত উন্নত ছিল না যোগাযোগের মাধ্যম, অথবা ট্রেন অথবা স্টিমার, এটাই ছিল মাধ্যম তখন মানুষের। তিনি এমন কোনো প্রান্ত নেই, এমন কোনো জেলা নেই, এমন কোনো উপজেলা নেই, ইউনিয়ন নেই, ঘর নেই যেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর একজন ভক্ত নেই যিনি জানেন। তিনি গর্ব করে বলতেন, বাংলার এমন কোনো ঘর নেই যেখানে মুজিবুর রহমানকে ভালোবাসে না। তো বঙ্গবন্ধু কীভাবে এই শক্তি পেলেন? একবার ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট জিজ্ঞাসা করেছিলেন বিচারপতি হাবিবুর রহমান যে শেখ মুজিবুর রহমান কীভাবে বলতে পারতেন যে আমার মানুষ আমার দেশ সবাই বলতে পারে, বলতেন আমার মানুষ। তখন তিনি বললেন, বিচারপতি হাবিবুর রহমান বলছেন যে শেখ মুজিবকে, বাঙালি জাতিকে এত বেশি আত্মস্থ আর শেখ মুজিবের আগে আর কোনো নেতা করতে পারেনি। বাঙালিকে যেমন তিনি আত্মস্থ করতে পেরেছেন, বাঙালিরাও তাকে আত্মস্থ করেছে। তিনি একজন নেতার কর্মসূচি, একজন নেতার স্বচ্ছতা, একজন নেতা কি চায়, একজন নেতা ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ পানির মতো, আয়নার মতো। বঙ্গবন্ধু ছিল বাঙালি জাতির কাছে, সাধারণ কর্মী সমর্থক, সাধারণ মানুষের কাছে, মেহনতি মানুষের কাছে, শ্রমিকদের কাছে, মধ্যবিত্তের কাছে, গরিবের মোটে মজুর কাছে একেবারে প্রচুর যে আমার মানুষ, আমাদের মানুষ, আপন মানুষ। বঙ্গবন্ধু মেঠো ভাষায় বক্তৃতা করতেন। তুই বড়দেরকে, যারা জ্ঞানীগুণী তাদেরকে সম্মান করতেন, আপনি বলতেন। কিন্তু যারা তার সহযোদ্ধা, তার কিংবা তার জুনিয়র কর্মী, সবাইকে তিনি তুমি, তুই করে বলতেন। তিনি আলিঙ্গন করতেন। তার যে উষ্ণতা, তার যে হৃদয়, কিংবা প্রতিটা মানুষের নাম তিনি মনে রাখতে পারতেন। তো এই যে তিনি বাঙালি জাতিকে, আমরা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের মাধ্যমে ধীরে 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 তিনি এগিয়ে নিয়ে গেছেন। তিনি ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে পাকিস্তানের যে সংবিধান, তারপরে আবার আইয়ুব খানের যে আপনার যে আইয়ুব খান যে সামরিক শাসন জারি করলো, তারপরে ৬২ সিংহা আন্দোলন, ৬৬ ৬ দফা দিলেন তিনি। যে ৬ দফায় আসলে বাঙালির মেঘ না কাটা, যেটা ৬ দফার মাধ্যমে আসলে কার্যত ৬ দফা মেনে নিলেই কার্যত বাঙালির আসলে পাকিস্তানের মৃত্যু হয়। তিনি বললেন যে ৬ দফা হলো স্বাধিকার থেকে স্বাধীনতার একটা সাঁকো। বলো ৬ দফা হলো মুখোশ, আসলে এটার অন্তর্নিহিত অর্থ হলো ১ দফা। বঙ্গবন্ধু সবসময় এটা বলতেন যে ৬ দফা মুখোশ, আসলে এটা অন্তর্নিহিত অর্থ হলো ১ দফা। তো তিনি যখন ৭০ নির্বাচন করলেন, মাওলানা ভাসানী, আমাদের আরেকজন মুসলিম নেতা, তিনি বললেন যে ভোটের বাক্সে লাথি মারো, পাকিস্তান স্বাধীন করো। তো এইভাবে তো হয় না। আপনি আসসালামু আলাইকুম বলবেন, এভাবে স্বাধীনতা হয় না। আপনার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দরকার। আপনি কি জনগণের নেতা? বলছেন আমার সাথে ১৬ কোটি মানুষ সমর্থন, এটা তো আপনাকে ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে। বাংলাদেশের সবচেয়ে ছোট দলও, যার ২টা ভোট নাই, ৫টা ভোট নাই, ১০ জন সমর্থক নাই, সেও বলে আমি সবচেয়ে বেশি জনগোষ্ঠীর জনগোষ্ঠীর নেতা, সবচেয়ে বেশি জনগোষ্ঠীকে আমি প্রতিনিধিত্ব করি, রিপ্রেজেন্ট করি। এটা তো কোনো বাস্তব ভিত্তি নেই। বঙ্গবন্ধু যখন পাকিস্তানের লিগ্যাল ফ্রেমওয়ার্কের অর্ডারের মাধ্যমে, যেটাকে এলএফও বলে, এলএফওর আন্ডারে ইলেকশনে যাবেন, তখন
সবাই বললেন যে আপনি এলএফের আন্ডারে ইলেকশন যাবেন, পাকিস্তানিরা তো আপনাকে জিততে দিবে না বা জিততে দিবে না। তো বঙ্গবন্ধু তৎকালীন সময় একজন অসাধারণ বাগ্মী, যিনি শেখ মুজিবুর রহমানকে বাংলা 7.5 কোটি মানুষের পক্ষে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন 1969 সালের 23শে ফেব্রুয়ারি। তখন তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি ছিলেন। তিনি বললেন যে বঙ্গবন্ধু তখন ছাত্রনেতাদের কাছে বঙ্গবন্ধু বলেছেন, আই উইল টিয়ার ইন্টু দ্য পিসেস অফ এলএফও আফটার ইলেকশন। বঙ্গবন্ধু বলেছেন এই এলএফওকে আমি টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দেবো। এবং এই বঙ্গবন্ধু চ্যালেঞ্জ নিতেন। বঙ্গবন্ধু বলেছেন যে পিডিপির, মুসলিম লীগ, পিডিপি কিংবা অন্য নেতারা, যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী কিংবা নুরুল আমিন, তারা যে বলছে যে তারাই হচ্ছে জনগণের নেতা। বঙ্গবন্ধু বলছেন যে আমি প্রমাণ করব জনগণ আমার সাথে আছে কিনা, 7 কোটি জনগণ কার সাথে আছে। তিনি যখন প্রায় 70% উপর ভোট পেলেন, তারপরে তিনি প্রাদেশিক পরিষদ এবং আপনার জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেলেন। তারপরে তিনি জানতেন পাকিস্তানিরা, তিনিও 6 দফায় আপোষ করবেন না, আবার এদিকে আপোষ করবেন না, আবার পাকিস্তানিরাও ছাড় দেবে না। এদিকে তিনি চাচ্ছেন যে তিনি নেগোসিয়েশন করেছেন। তিনি 7ই মার্চের ভাষণ দিলেন। তিনি জানতেন যে একটা তিনি গেরিলা যুদ্ধের জন্য বলেছেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আমি যদি হুকুম দেবার নাও পারি কি আমরা ওদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, কি করব প্রতিটা, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা শত্রুর মোকাবেলা করবো, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। এই যে বঙ্গবন্ধু ধাপে ধাপে, কারণ তিনি গণতান্ত্রিক নেতা, তিনি তো নির্বাচিত নেতা, তিনি পুরো পাকিস্তানের নেতা। ভুট্টো তিনি জানতেন পাকিস্তান মানবে না, ভুট্টোরা মানবে না, বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। তিনি আলোচনায় গেলেন। আসলে আলোচনার মাধ্যমে তাদেরকে একটি ফাঁদে ফেললেন, তারা আমাদেরকে আক্রমণ করলো। তিনি চাইলেন আমরা আক্রান্ত হই, কারণ একটা দেশ কখনো ঘোষণা দিলেই হয় না। তিনি জানতেন যে অনেক দেশে অনেক আন্দোলন ব্যর্থ হয়ে গেছে একতরফা ঘোষণা দিয়ে। কারণ এক হচ্ছে আপনার জনগণের লিগাল ফ্রেমওয়ার্ক কোনটা, 70-এর নির্বাচন, যেটি বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান, আমাদের পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের মেজরিটি পার্টি লিডার, এটা তার ভিত্তি, বৈধতার ভিত্তি, যার মাধ্যমে একটি সরকার গঠিত হবে। তারপরে বঙ্গবন্ধু চাইলেন যে আমরা বায়াফ্রা, কিন্তু অন্যান্য অনেক জায়গায় স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, তার নেতাদেরকে হত্যা করা হয়েছে। একই সাথে আপনারা পাকিস্তানের বেলুচিস্তান জানেন যে কিছুদিন আগে তাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ যখন নেতা এরকম হঠকারী ঘোষণা দিবে, নেতাকে হত্যা করে আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া হবে। বঙ্গবন্ধু লিগাল ফ্রেমওয়ার্কের পরে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে যদি হত্যাও করা হয়, বঙ্গবন্ধু তার মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, হত্যা করা হয়, এই আন্দোলনকে আর দমন করা সম্ভব না। তারপর বঙ্গবন্ধু জানতেন তাকে যদি সবাই বলছেন তিনি যাতে নিরাপদ জায়গায় চলে যান, তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশে, তিনি জানতেন যে তাকে যদি না পায়, যে 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ প্রথম দিনই ঢাকায় হত্যা করা হয়েছে, তাকে না পেলে ঢাকাতেই 10 লাখ 20 লাখ লোক কিংবা প্রথম দিনে 5 লক্ষ লোক মেরে ফেলা হইতো বঙ্গবন্ধুকে না পেয়ে। এই কারণে বঙ্গবন্ধু মানুষের জীবনের কথা ভেবে বঙ্গবন্ধু নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেললেন, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। যিনি ফাঁসির মঞ্চে বারবার গিয়েছেন, যিনি মিয়ান আলী কারাগারে ছিলেন, সেই কারাগারের হাবিব আলী বঙ্গবন্ধু যখন 74 সালে লাহোরে যান, তখন বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, তোফায়েল আহমেদকে জড়িয়ে ধরে জেলার হাবিব আলী বলেন, ইউ আর দ্য পিপল অফ আ গ্রেট লিডার। তখন তিনি বললেন, এই নেতা কোনোদিন মাথা নত করেন নাই, যার সেলের পাশে কবর খোঁড়া হয়েছিল, যাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করতে পারে নাই আন্তর্জাতিক আমাদের মহান নেত্রী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে আন্তর্জাতিক কূটনীতির কারণে, চাপের কারণে। বঙ্গবন্ধুর নামের ওপরেই যুদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, আত্মত্যাগ, 30 লক্ষ মানুষের শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের সাধারণ মানুষের অবর্ণনীয় কষ্ট, 1 কোটি মানুষ শরণার্থী হওয়া, আমাদের মহান বঙ্গবন্ধুর 4 বিশ্বস্ত সহযোদ্ধা, জাতীয় নেতা, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ক্যাপ্টেন মনসুর আলী এবং ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সহ জাতীয় নেতৃবৃন্দ, মুজিব বাহিনীর 4 কমান্ডার,
ছাত্রলীগ নেতার লাখো লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে কিংবা ভারতের যৌথ বাহিনীর কমান্ডের অধীনে ভারতের 17,000 সৈনিকের রক্তের বিনিময়ে আমরা যখন স্বাধীনতা অর্জন করি, বিজয় অর্জন করি 16ই ডিসেম্বর, তাদেরকে পরাজিত করে, যাদের তারা অহংকার করতো পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী, তাদের সে দম্ভ গুড়িয়ে দিয়ে 93,000 সৈন্যসহ তারা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। আজকে তারপরে বঙ্গবন্ধু যখন আন্তর্জাতিক চাপে মুক্তি পেয়ে 8ই জানুয়ারি তিনি প্রথম লন্ডন থেকে তিনি ভারত হয়ে 10ই জানুয়ারি তিনি বাংলাদেশে পদার্পণ করেন। তো আসবার আগে তিনি প্রথম তো একবার 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো পাকিস্তানদের পরাজিত করে, তাদের সেই দলিলে সাইন করার মধ্যে দিয়ে দ্বিতীয়বার তিনি বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেন। এটি আমার কথা না, এটি অন্য যারা রাজনীতি করে, বঙ্গবন্ধুর চরম সমালোচক, আওয়ামী লীগের চরম সমালোচক, সেই জিয়া সরকারের অনেক মন্ত্রী এমপি কিংবা এরশাদ সরকারের কিংবা অন্য যারা এমনকি দেশদ্রোহী রাজাকারদের অনেকে আছে, তারা নিজেরাও স্বীকার করতে বাধ্য হয় যে বঙ্গবন্ধু বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে কীভাবে, যখন ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছে। কারণ নর্মালি যখন মিত্রশক্তি একটি রাষ্ট্রের যুদ্ধে কিংবা স্বাধীনতায় সাহায্য করে, মিত্রশক্তির ঘাঁটি এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘাঁটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, ইউরোপের সব দেশে, জাপানে, সব জায়গায় এখনও আছে। সবাই ভেবেই নিয়েছিল ভারতের একটি সামরিক ঘাঁটি এবং সামরিক উপস্থিতি বাংলাদেশে থাকবে। তিনি প্রথমেই ইন্দিরা গান্ধীকে বললেন যে আমার বাংলাদেশটা এখনও পুরোপুরি স্বাধীন না। তখন তিনি বললেন আমি চাই আপনি দ্রুত ভারতের সৈন্য আমার ভূমি থেকে সরিয়ে নেবেন এবং আমার দেশ পরিপূর্ণভাবে স্বাধীন এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে। ইন্দিরা গান্ধী জবাব দিলেন, আপনি যখন চাইবেন তখনই ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে ফেরত নিয়ে আসবেন। বঙ্গবন্ধু বললেন, আপনি আমার জন্মদিন 17ই মার্চ বাংলাদেশ সফর করবেন এবং আমি চাই তার আগে আমার ভারতীয় সৈন্য বাংলাদেশের মাটি থেকে ভারতে ফিরে যাবে। এই যে বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্নতা, প্রথমত তিনি দীর্ঘ যুদ্ধ করলেন, তিনি গেরিলা যুদ্ধের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত করলেন, একটি জনযুদ্ধের জন্য প্রস্তুত করলেন। তারপরে তিনি কূটনৈতিকভাবে নিজে সবচেয়ে বড় ঝুঁকি নিলেন, ভারতের কাছ থেকে কীভাবে সাহায্য পাবেন। তিনি প্রথম নেহেরু আমলে ভারতে গেলেন 62 সনে, তারপরে ইন্দিরা গান্ধীর সাথে কানেকশন করলেন। এই কানেকশনের মাধ্যমে মুজিবনগর সরকার, যিনি তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যার নেতৃত্বে যুদ্ধ হলো দেশকে 9টি সেক্টরে ভাগ করে। তো এই যে সামরিক বাহিনী, তারপরে আপনার সাধারণ রাজনৈতিক ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলেন। তারপরে তিনি দ্বিতীয়বার আবার কূটনৈতিকভাবে তিনি স্বাধীন করলেন। এই যে বঙ্গবন্ধুর দূরদৃষ্টিতা, বঙ্গবন্ধুর দেশপ্রেম, বঙ্গবন্ধুর মানুষের প্রতি ভালোবাসা, এটা তো অতুলনীয়। ইতিহাস তো বঙ্গবন্ধুকে আমরা পরিপূর্ণভাবে মূল্যায়ন করতে পারিনি, ইতিহাসের এই বিষয়টিকে আমরা তুলে আনতে পারিনি। আমরা মনে করি বঙ্গবন্ধুর দেশপ্রেমের এই বিষয়টি আমাদের বেশি বেশি চর্চা হওয়া দরকার, যে তিনি কীভাবে দেশটিকে দ্বিতীয়বার আবার স্বাধীন করলেন। এটি আমাদের তরুণ প্রজন্মের সামনে, পৃথিবীর সামনে, ইতিহাসের সত্য জানবার জন্য, সাধারণ মানুষের সামনে, ইতিহাসের ছাত্রদের সামনে, দেশবাসীর সামনে, বিশ্বের সামনে এটি তুলে ধরা দরকার বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।